ভাঙড়ের রাজনীতিতে শওকত মোল্লার নাম আরও একবার উদ্ভাসিত হলো। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা যে খবর পেয়েছি সূত্র মারফত, সেখানে জানতে পারছি যে আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য ক্যান্ডিডেট শওকত মোল্লা, হ্যাঁ, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবার তৃণমূলের ক্যান্ডিডেট, তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন শওকত মোল্লা বিধানসভা নির্বাচনে। আর এই লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভাঙড়ের রাজনীতিতে টান টান উত্তেজনা। অনেকেই বলছেন গোহারা করবেন, আবার অনেকে বলছেন লড়াই এবার এমন হবে হয়তো রক্তপাত বেশি হতে পারে। কিন্তু আসলেই শওকত মোল্লা কি সত্যি সত্যিই হারবেন, বা নওশাদ সিদ্দিকী কি ব্যাপক ভোটে লিড নেবেন? কি শওকত মোল্লা এত সব জেনে বুঝেই নিজের বিধানসভা ছেড়ে ভাঙড়ে দাঁড়াবেন? এই নিয়ে নানা প্রশ্ন রয়েছে, আর সেই সমস্ত প্রশ্ন নিয়েই আলোচনা করতে আজকের এই অনুষ্ঠান। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। তো যে বিষয়টা নিয়ে আপনাদের বলছিলাম, শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু শওকত মোল্লা ভাঙড়ের রাজনীতি এত জলগোলা, এত তৃণমূল বিরোধী, বিশেষ করে ভাঙড়ের বড় দুই তৃণমূল নেতা কাইজার আহমেদ, আরাবুল ইসলাম তার বিরোধী, সেই জায়গায় তিনি কিভাবে জিতবেন, তার কি কৌশল রয়েছে এবং তিনি কি আদৌ জিততে পারবেন? ইতিমধ্যেই আমরা যে সার্ভে করেছি ভাঙড় বিধানসভায়, সেখানে আমরা যে তথ্য দেখতে পেয়েছি, 7টি বিধানসভায় সেখানে তৃণমূলের তুলনায় আইএসএফ ব্যাপক অংশে ভোট পাবে এবং সেখানে ব্যাপকভাবে লিড নেবে আইএসএফ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পোলেহাট 1 নম্বর অঞ্চল, পোলেহাট 2 নম্বর অঞ্চল, তারপর ভোগালী 1 নম্বর অঞ্চল, ভোগালী 2 নম্বর অঞ্চল, রয়েছে আপনার শানপুকুর অঞ্চল এবং চালদেবেড়িয়া অঞ্চল। এই যে 6টা অঞ্চলে আইএসএফ কিন্তু বিশালভাবে লিড নেবে, সেখানে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে পিছিয়ে পড়বে। দ্বিতীয় যে জায়গাটায় আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ভগবানপুর অঞ্চল। সেই ভগবানপুর অঞ্চলে এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, কিছুদিন আগে পর্যন্ত 50-50 চান্স ছিল তৃণমূলের, কিন্তু এই মুহূর্তে যা তৈরি হয়েছে সেখানে 60% ভোট আইএসএফের দিকে এবং 40% ভোট তৃণমূলের দিকে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি ভগবানপুর যে অঞ্চলের যে পরিস্থিতি, সেখানে 40% মতো ভোট তৃণমূলের পক্ষে যেতে পারে। বাকি ভাঙড় 2 নম্বর ব্লকে আরও 3টি অঞ্চল রয়েছে, যে 3টি অঞ্চলকে টার্গেট করছে শওকত মোল্লা। সেখানে বেওতা 1 এবং বেওতা 2 এবং বামনঘাটায় এই 3টে অঞ্চল হচ্ছে অমুসলিম অধ্যুষিত অঞ্চল, এবং এই 3টে অঞ্চলে আইএসএফের সংগঠন একেবারেই দুর্বল। একেবারে আমি যদি বলি, বামনঘাটাতেই আইএসএফের কোনো সাংগঠনিক স্ট্রাকচার নেই। বেওতা 2-এ কিছুটা রয়েছে, বেওতা 1-এ কিছুটা রয়েছে, হাতিশালা লাগোয়া আশপাশ কিছু এরিয়াতে আইএসএফের কিছুটা সংগঠন রয়েছে, কিন্তু ব্যাপক হারে সেই দুটো অঞ্চলে, এই 3টে অঞ্চলে একবারে সংগঠন নেই বললেই চলে। ফলে এই 3টে অঞ্চলকে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শওকত মোল্লা তিনি টার্গেট করছেন। এই 3টে অঞ্চলে একেবারে একচেটিয়াভাবে তৃণমূলের পক্ষে ভোট নিয়ে আসার জন্য, সে ভয় দেখিয়ে হোক, সেখানে যে কোনোভাবে কৌশলেই হোক, টাকা দিয়ে হোক, যেভাবে হোক, একচেটিয়া তৃণমূলের পক্ষে ভোট করানোর চেষ্টায় তিনি রয়েছেন, বা এই প্ল্যান তিনি ভেবে রেখেছেন। দ্বিতীয় হলো ভাঙড় 1 নম্বর ব্লকে 3টে অঞ্চল রয়েছে, জাউলগাছি, প্রাণগঞ্জ এবং নারায়ণপুর। এই 3টে অঞ্চল ভাঙড় বিধানসভার মধ্যে রয়েছে। এই 3টে অঞ্চল ভাঙড় 1 নম্বর ব্লক, সেইটাকে একচেটিয়াভাবে, সেখানেও এই 6টা অঞ্চলে একচেটিয়াভাবে ভোট করিয়ে 100% ভোট যাতে তৃণমূলের পক্ষে পড়ে, বা সেখানে যদি ছাপ্পা দেওয়ার প্রয়োজন হয়, সেখানে যদি কোনো রকমভাবে ভোট চুরি করার প্রয়োজন হয়, সব রকম কায়দায় এই 3টে অঞ্চল এবং ভাঙড় 2 নম্বর ব্লকের 3টে অঞ্চল, এই 6টা অঞ্চলে এর টার্গেট করছে শওকত মোল্লা। অর্থাৎ যে ভাঙড় 2 নম্বর ব্লকের 7টা অঞ্চলে যেখানে কিছু অংশ ভোট পাবে, এবং সেখানে যদি দেখি 70-30 হবে, 70% ভোট আইএসএফের দিকে যাবে, 30% বা
25% ভোট তৃণমূলের দিকে যাবে, সেখানে ওরা যতটা ভোট পাবে ততটা নেবে, এবং পাশাপাশি এই বাকি 6টা অঞ্চলে তারা 100% ভোট তাদের দিকে নিয়ে আসার চেষ্টায়, তার জন্য যা যা করণীয় তা কিন্তু করবেন বলে শওকত মোল্লার একটা প্ল্যান। সেই প্ল্যান ভিত্তিকে হয়তো সামান্য কিছু ভোটের মার্জিনে শওকত মোল্লা জিততে পারে, এই ভাবনা নিয়েই কিন্তু তিনি লড়াইটা করছেন। এবং শুধু এখানেই শেষ নাই, দ্বিতীয় তার যে কৌশল রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কৌশল, যেখানে আইএসএফের যারা ভোট করায়, অর্থাৎ যারা ভোট মেশিনারি, লোকালে যারা লিডারশিপ দেয়, প্রত্যেকটা বুথে যারা লিডারশিপ দেয়, সেই রকম লিডারশিপদেরকে ভোটের আগে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্নকেই দিয়ে, পুলিশকে হাত করে, প্রশাসনকে নিজের নাকের ডগায় নিয়ে, নিজের কবজার ভিতরে নিয়ে, পুলিশকে নিজের আয়ত্তের ভিতরে নিয়ে সেই সমস্ত লিডারদেরকে গ্রেপ্তার করাবে, বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে দেওয়া বা বিভিন্নভাবে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে কোর্টের ভিতরে আটকে রেখে, তাদেরকে জেলের ভিতরে আটকে রেখে ভোট বৈতরণী পার করার চেষ্টা তার রয়েছে, তার প্ল্যানিংয়ে। এবং এমনই তৃণমূলের নেতা কর্মীদের মুখ থেকে এখনই শোনা যাচ্ছে যে যেখানে তাদের টাকা দেওয়ার প্রয়োজন হবে, কাউকে যদি টাকা দিয়ে কিনতে হয় তারা তাকে টাকা দিয়ে কিনবে, কাউকে যে ভয় দেখাতে হয় সেখানে তারা ভয় দেখাবে, এবং কাউকে যদি কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটাতে হয় সেটাও তারা করবে। এই রকম তাদের মেন্টালিটি তৈরি করছে শওকত মোল্লা। এবং সেখানে তাই নয়, আজকেই ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেহাট 1 নম্বর অঞ্চল থেকে আমার কাছে একটা খবর আসে, সেখানে একজন জমি মালিককে পুলিশ নাকি বলছে যে তোমার জমি থেকে বোমা উদ্ধার হয়েছে, তুমি এটা সিগনেচার করে দাও। তাকে নাকি প্রেশার ক্রিয়েট করে তার কাছ থেকে লিখিয়ে নেওয়া হলো, এইরকম একটা অভিযোগ এসছে। যদিও এর সত্যতা এখনো পাইনি, তবে এই ধরনের কাজ শওকত মোল্লা পুলিশকে দিয়ে করাচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে। এর আগে আপনারা দেখেছিলেন যে ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খাঁর খুনের ঘটনায় আইএসএফকে প্রথম থেকেই দোষারোপ করা হয়েছিল, কিন্তু পরপর যখন দেখা যাচ্ছে যে যারা মূল অভিযুক্ত, যারা গ্রেপ্তার হয়েছিলেন, তারা সবাই তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেসের লোকজনই বেশি। এবং আইএসএফের যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারাও কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, ফলে তারাই গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এই যে রাজনৈতিক কৌশলটা, এই কৌশল কিন্তু ভোটের আগে আরও বেশি বেশি নেওয়া হতে পারে, এমনটাই শওকত মোল্লার কৌশল বলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় ভাঙড়ে তারা বলে বেড়াচ্ছেন। অর্থাৎ তারা 3 রকম কৌশল নিচ্ছেন। একটা হচ্ছে 6টা অঞ্চলে তারা একেবারে ছাপ্পা মেরে হোক, ভয় দেখিয়ে হোক, যেভাবে 100% ভূত তারা দখল করবে এবং সেখানে 100% ভোট তাদের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করবে। তার মধ্যে ভাঙড় 1 নম্বর ব্লকের 3টে অঞ্চল, প্রান্সগঞ্জ, নারায়ণপুর এবং জাউলগাছি, এবং ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা 1, বাউনঘাটা এবং বেওতা 2, এই 3টে অঞ্চল। অর্থাৎ এই 6টা অঞ্চল, 2 নম্বর ব্লকের 3টে এবং 1 নম্বর ব্লকের 3টে অঞ্চলের ভোট কারচুপি একটা চেষ্টা বা করবে, বা তারা একটা ষড়যন্ত্র এখন থেকেই পরিকল্পনা করছেন। তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে যেগুলো তারা জিততে পারবে না বলে তারা ইতিমধ্যেই ধরে নিয়েছেন, সেই বাকি 7টা অঞ্চলে যারা আইএসএফের কর্মী লিডারশিপ, যারা বুথে ভোট করায় বা যারা বুথ কর্মী, যারা বুথের অ্যাক্টিভ নেতা, তাদেরকে বিভিন্নভাবে কেস দিয়ে, মামলা দিয়ে তাদেরকে আটকে রেখে ভোটে জেতার স্বপ্ন দেখছে। আর এই কৌশলেই ভোটে জেতার জন্য শওকত মোল্লা তিনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন ভাঙড়ে লড়াইয়ের জন্য। এবং তার দলীয়ভাবে আমরা যতদূর খবর পেয়েছি, দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে ভাঙড় বিধানসভায় শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের তিনি লিডারশিপ দেবেন, তিনি সম্ভাব্য প্রার্থী। এবং নওশাদ সিদ্দিকী সেখানে আইএসএফের পক্ষ থেকে তিনি জিতে রয়েছেন, তিনি সেখানে আবারও প্রার্থী হবেন বলে আমরা জানতে পারছি। ফলে সেই জায়গায় নওশাদ সিদ্দিকী বরং শওকত মোল্লার লড়াই। আবার নওশাদ সিদ্দিকী ভোটে জেতার জন্য তিনি কি ভাবছেন? তিনি ভাবছেন এই 7টা অঞ্চলে আমি না থাকলেও হয়ে যাবে। যে ভাঙড় 2 নম্বর ব্লকের শানপুকুর অঞ্চল, চালতেবড়িয়া অঞ্চল, পোলেহাট 1, 2 এবং ভোগালী 1, 2, এই 6টা অঞ্চল এবং পাশাপাশি ভগবানপুর অঞ্চল, এই 7টা অঞ্চলে শওকত মোল্লাকে হারানোর জন্য বিশেষ কিছু খাটতে হবে না। নওশাদ সিদ্দিকী তিনি অলরেডি ভেবে নিয়েছেন যে এই 6টা অঞ্চল বা এই 7টা অঞ্চলে আমার ভোট অটোমেটিক্যালি, আমাদের যা কর্মী সমর্থক রয়েছে, আমাদের যা লিডারশিপ রয়েছে, তারা এই 6টা অঞ্চল 7টা অঞ্চলে তারা ভোট ক্যাপচার করে দিতে পারবে বা ভোট তারা সঠিকভাবে আমাদের বুথ পর্যন্ত পৌঁছে দিতে পারবে ভোটারদেরকে। ফলে এই 7টা অঞ্চলে আমরা চোখ বন্ধ করে লিড নেব। বাকি যে 6টা অঞ্চল রয়েছে, নওশাদ সিদ্দিকীর পলিসি হচ্ছে এই 6টা অঞ্চলে তিনি প্রতিনিয়ত পড়ে থাকবেন। বেওতা
1, বেওতা 2, বামনঘাটা এবং ভাঙড় 1 নম্বর ব্লকে 3টে অঞ্চল, যে 6টা অঞ্চলে শওকত মোল্লা ভেবেছেন যে এই 6টা অঞ্চলে একচেটিয়া ভোট তৃণমূলের পক্ষে, ভয় দেখিয়ে হোক, ভীতি দেখিয়ে হোক বা লোভ দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, ভালোবেসে হোক, যে কোনো প্রকারে ভোটটা তৃণমূলের পক্ষে নিয়ে আসতে হবে, সেই 6টা অঞ্চলে নওশাদ সিদ্দিকী এখন থেকে নিয়মিত করে থাকবেন বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা তিনি তার রাজনৈতিক প্রকৌশল তিনি নিয়েছেন এবং এই অঞ্চলে বেশি বেশি, এই 6টা অঞ্চলে বেশি বেশি সময় তিনি দেবেন এখন থেকেই, এমনটাই আমরা জানতে পারছি। ফলে তিনি এই রকমভাবে ভাবছেন এবং তিনি ভাবছেন যদি প্রশাসন কোনো রকমভাবে একচেটিয়া কাজ করে, প্রশাসন যদি কোনো রকমভাবে নিরপেক্ষতা বজায় না রাখে, তাহলে আইনিগতভাবে যেমন লড়বেন, পাশাপাশি তিনি আন্দোলনে, মুভমেন্টে রূপ দেবেন যাতে মানুষকে একত্রিত করতে পারে, তার কিন্তু এই কৌশল রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র মারফত বা তাদের কর্মী সমর্থকদের কাছ থেকে জানতে পারছি। অর্থাৎ ভাঙড়ের রাজনীতিতে শওকত বনাম নওশাদ সিদ্দিকীর যে এতদিন ধরে রাজনৈতিক যে লড়াই হয়েছিল, সেই লড়াইটা এবার ভোটের বাক্সে রাজনৈতিক লড়াইটা আরও তীব্রতার হচ্ছে এবং নির্বাচনে আরও তীব্র থেকে তীব্রতর হতে চলেছে বলে আমরা জানতে পারছি। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।